তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আমরা এখন দেখব, যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। তো এই ফর্মুলা বা সূত্র দেখার আগে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই অবস্থাটা দেখাই। ধরো তোমার কাছে মনে হলো যে তুমি একটা সুপরিবাহী পদার্থকে তাপ দিতে চাও। তো তুমি তোমার হাত দিয়ে এরকম একটা সুপরিবাহী পদার্থকে ধরলে, যার একটা প্রান্ত হচ্ছে এ, যেখানে তুমি তাপ দিচ্ছ, আর আরেকটা প্রান্ত হচ্ছে আমাদের বি, যেখানে তুমি ধরে রেখেছো। তাহলে বি প্রান্তটা যেহেতু তুমি ধরে রেখেছো, তার মানে এখানে তাপমাত্রাটা হবে তোমার রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই বিন্দুটা তুমি এখানে তাপ দিচ্ছ, তার মানে এখানে তাপমাত্রাটা হবে কি অনেক বেশি। ধরে নাও এখানে তাপমাত্রাটা হবে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা যদি দেখি যে আমাদের এই বিন্দুতে ইলেকট্রনের যে গতিশক্তি সেটা কিন্তু অনেক বেশি থাকবে, কেননা আমাদের এখানে আগুন থেকে যে তাপশক্তিটা যাচ্ছে এই সুপরিবাহী পদার্থের মধ্যে, সেখানে এই বিন্দুতে আমরা দেখব ইলেকট্রনের গতিশক্তি অনেক বেশি, কেননা এই বিন্দুতে আমরা আগুনটাকে প্রয়োগ করেছি। বাট আমি যদি উল্টোভাবে অন্য একটা পয়েন্ট দেখি, দ্যাট মিনস বি বিন্দুর দিকে যদি তাকাই, তাহলে বি বিন্দুতে যেহেতু তাপমাত্রাটা কম, তার মানে এখানে কি তাপের ফ্লোটা সেভাবে আসেনি এখনও, এই জন্য বি বিন্দুতে আমাদের ইলেকট্রনের যে গতিশক্তি সেটা হচ্ছে কম থাকবে। তো আমাদের এখানে ইলেকট্রনের গতিশক্তি বেশি, এখানে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি কম। তো ইলেকট্রনের যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে কী করে, সে যখন কাঁপতে থাকে বা ভাইব্রেশন তৈরি করে, তখন সে তার পার্শ্ববর্তী যেই কণাগুলো আছে, দ্যাট মিনস ইলেকট্রনগুলো আছে, ওগুলোকেও কিন্তু কম্পন তৈরি করতে থাকে সেগুলোতে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি আমাদের এই বিন্দুতে এবং বি বিন্দুতে অবশ্যই তাপের একটা পার্থক্য থাকে বা তাপমাত্রার একটা পার্থক্য থাকে। তাহলে এই বিন্দুর আমাদের এখানে তাপমাত্রা কি অনেক বেশি, বাট বি বিন্দুতে আমাদের এখানে দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেক কম। আবার এই বিন্দুতে আমি যদি ইলেকট্রনের গতিশক্তিকে বলি, তাহলে সেটার মানও কি বেশি, আবার বি বিন্দুতে আমি দেখতে পাচ্ছি ইলেকট্রনের গতিশক্তি কি কম। তো এই যদি হয় আমাদের অবস্থা, তখন আমাদের তাপের যে প্রবাহটা সেটা অবশ্যই হয় কোন দিক থেকে কোন দিকে, এই বিন্দু থেকে শুরু করে বি বিন্দুতে। এবং এটা কিন্তু একদম ন্যাচারাল প্রসেস, দ্যাট মিনস আমাদের মহাবিশ্বে যেই ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর মধ্যে এটা হচ্ছে একদম সাধারণ একটা ঘটনা। এখন আমি তোমাকে বললাম যে তুমি এই ঘটনাটা উল্টে দাও। উল্টে দেওয়া মানে হচ্ছে কি, আমি বললাম তুমি এখানে এমন একটা ঘটনা তৈরি করো যেখানে আমাদের তাপের প্রবাহটা বি থেকে এর দিকে যাবে। দ্যাট মিনস তুমি প্রথমে দেখতে পাচ্ছ বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে আমাদের কিউ বা তাপের প্রবাহ হয়। বাট আমি যদি তোমাকে বলি যে না, আমি এরকম জিনিস চাই না, আমার এখন বি থেকে এ বিন্দুতে তাপের প্রবাহ চাই, তখন তোমার কি করতে হবে? তখন তুমি কিন্তু ন্যাচারাল বা সাধারণ প্রসেসে এটা পারবে না। তখন তোমাকে বাইরে থেকে এক্সট্রা কোনো একটা কাজ করতে হবে, অথবা বাইরে থেকে এক্সট্রা তোমাকে এনার্জি প্রয়োগ করতে হবে। তাহলে আমি এখানে দুইটা কথা বললাম, একটা হচ্ছে কি, আমি যদি বাইরে থেকে এক্সটার্নাল কোনো একটা এনার্জি প্রয়োগ করি, অথবা আমি যদি বাইরে থেকে কোনো পরিমাণ কাজ বা ওয়ার্ক করি, তবেই কেবলমাত্র আমরা বি বিন্দু থেকে এই বিন্দুর দিকে তাপের প্রবাহটা করতে পারবো। তার মানে এটা পসিবল। তাই আমি বলতে পারি আমাদের মহাবিশ্বে তাপ সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, বাট তাপ কখনোই কিন্তু কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে প্রবাহিত হয় না। তো এই যে এখানে একটা কনসেপ্ট বললাম, এটাই কিন্তু আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হিসেবে কাজ করে। তো দেখো আমরা এখানে সেম কনসেপ্টটা দেখতে পাচ্ছি। ধরুন আমাদের এখানে টিএল হচ্ছে কম তাপমাত্রা, যেটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর এখানে টিএইচ হচ্ছে আমাদের বেশি তাপমাত্রা, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে আমরা বলতে পারি যে মহাবিশ্বের নিয়ম অনুসারে কখনোই তাপ আমাদের এখানে কম তাপমাত্রা থেকে শুরু করে বেশি তাপমাত্রার অঞ্চলে যাবে না। দ্যাট মিনস আমি এখানে কিউএল দেখতে পাচ্ছি কি কম তাপমাত্রার তাপের পরিমাণ, আর কিউএইচ দেখতে পাচ্ছি বেশি তাপমাত্রার তাপের পরিমাণ। তার মানে টিএল থেকে শুরু করে টিএইচের দিকে কখনোই তাপের প্রবাহ হবে না। যদি প্রবাহ হয় তাহলে সেটা কি করবে? ভায়োলেশন অফ সেকেন্ড ল ঘটাবে। দ্যাট মিনস আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যে ভায়োলেশন হয় বা কি বলবো, যে শর্তটা থাকে সেই শর্তটাকে সে ব্রেক করবে। তো এখন এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা কনসেপ্ট, যে তাপ কখনোই বেশি তাপ মানে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা দিকে যেতে পারে না, তাই না? তার মানে এটা কি ক্রস হবে, যাবে না। এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আরেকটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা অনেকটা এরকম যে আমরা বিভিন্ন ধরনের শক্তি দেখে থাকি, তাই না? যেমন যান্ত্রিক শক্তির কথা বলতে পারি, শব্দ শক্তির কথা বলতে পারি, তারপর হচ্ছে লাইট এনার্জি বা আলোর শক্তির কথা বলতে পারি। তো যে কোনো রকমের শক্তি দেখি না কেন, এরা সবাই হচ্ছে কি আমাদের যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। আমি একটু ইংলিশে লিখছি এটা, এদেরকে বলা হয় মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। এবং মহাবিশ্বে এই সমস্ত যান্ত্রিক শক্তিগুলো খুব সহজেই কিন্তু তাপ শক্তি বা হিট এনার্জিতে কনভার্ট হতে পারে। আমরা যখন সূর্যের আলো দেখতে পাই, সূর্যের আলোটা হচ্ছে কি জাস্ট আলোক শক্তি বা লাইট এনার্জি। তো আমরা দেখতে পাচ্ছি এই আলোক শক্তিতে যখন পৃথিবীতে আসে, সে কিন্তু খুব সহজেই হিট এনার্জি বা তাপ শক্তিতে কনভার্ট হয়। তার মানে এই প্রসেসটা হচ্ছে খুব দ্রুত হয় বা খুব সুন্দরভাবে হয়। এবং এই প্রসেসের জন্য তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কোনো ডিভাইস বা কোনো যন্ত্রের কিন্তু দরকার হয় না। যেমন সূর্যের আলো যখন পৃথিবীতে আসে, তখন এমন কোনো ডিভাইসের দরকার হয় না যার মাধ্যমে ওই সূর্যের আলো থেকে আমরা তাপ পাবো। তার মানে সূর্যের আলো পৃথিবীতে আসলে সরাসরি ওই আলোক শক্তিটা তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায়।
বাট এর ঠিক উল্টা প্রসেস যেটা, সেটা কিন্তু এত সহজে ঘটে না। দ্যাট মিনস আমাদের কাছে যদি হিট এনার্জি থাকে বা আমাদের কাছে যদি তাপশক্তি থাকে, ওই তাপশক্তিটা কিন্তু সহজে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হবে না। তো আমি এটা এখানে লিখতে পারি, হিট এনার্জিটা আমি যদি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে চাই তাহলে সেটা এত সহজে হবে না। তার জন্য অবশ্যই আমাদের একটা ডিভাইস দরকার হবে। তাহলে কেন ডিভাইস দরকার হবে? ধরো তুমি বাগানে যদি কখনো আগুন জ্বালাও, তার মানে আগুনটা কি একটা তাপশক্তি, এবং এই তাপশক্তিটা তুমি যদি চাও কোনো একটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করার জন্য, তাহলে কিন্তু তুমি সহজে সেটা করতে পারবে না, কেননা এখানে আমাদের অবশ্যই একটা ডিভাইস দরকার হবে। এই জন্য আমি এখানে ক্রস দিয়েছি। তাহলে আমরা এখানে কি লিখব? অবশ্যই তাপশক্তিটাকে আমি যদি কোনো যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে চাই, যান্ত্রিক শক্তি বলতে আমি এখানে বিভিন্ন ধরনের শব্দ শক্তি বলতে পারি, আলোক শক্তি বলতে পারি, তারপর হচ্ছে আমাদের চুম্বক শক্তি বলতে পারি, যেটাই বলি না কেন, সেখানে কনভার্ট করতে হলে অবশ্যই আমাদের একটা ডিভাইস লাগবে বা একটা যন্ত্রের দরকার হবে। এবং এই ধরনের ডিভাইস বা যন্ত্রের একটা সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন। তাহলে দেখো আমরা এখানে যে ডিভাইসটি ইউজ করব তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য, সেটার নামই হচ্ছে কি তাপ ইঞ্জিন বা হচ্ছে হিট ইঞ্জিন। এখন এই তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন নিয়ে অনেক ভালো একটা গবেষণা করেছেন বিজ্ঞানী সাদি কার্নো, এবং আমরা আস্তে আস্তে এই কার্নের যে ইঞ্জিন আছে বা কার্নের যে চক্র আছে সেগুলো নিয়েও কিন্তু জানবো। জাস্ট এতটুকু জেনে রাখো, আমাদের এখানে তাপ ইঞ্জিনের ধারণাটা কিন্তু প্রথম নিয়ে আসেন সাদি কার্নো নামক একজন বিজ্ঞানী। তো এবার এই ডিভাইসটা চালানোর জন্য কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি হবে। সমস্যাটা হচ্ছে কি, তুমি যখন তাপ শক্তিকে বা হিট এনার্জিকে এই ডিভাইস বা তাপ ইঞ্জিনের মধ্যে অ্যাপ্লাই করবে, তখন কিন্তু এই ডিভাইসটা কিছু পরিমাণ তাপ শক্তিকে ক্ষয় করে ফেলবে। কেননা তোমরা যখন কথার কথা পাতিলে কোনো একটা রান্না বসাও বা যখন পাতিলে করে তুমি যখন পানি বসাও, তখন কিন্তু আগুনের মাধ্যমে ওই পানিটা গরম হয়, তাই না? কিন্তু ওই পানিটা কিন্তু আমাদের আগুনের বা আমি যদি বলি ফায়ারের সম্পূর্ণ হিট নিতে পারে না। কিছু অংশ হিট নেয় এবং কিছু অংশ হিট হচ্ছে পাতিলের গায়ের মধ্যে নিয়ে যায়। তার মানে আমরা যখনই কীরকম একটা হিট ইঞ্জিন ইউজ করব বা যখনই কোনো একটা ডিভাইস ইউজ করব, অবশ্যই ওই ডিভাইসটা আমাদের তাপশক্তির কিছু অংশ নিয়ে নেবে, যেটা আমরা লস হিসেবে বলতে পারি, এবং বাকি অংশ দিয়ে সে হচ্ছে মেকানিক্যাল এনার্জি তৈরি করবে বা যান্ত্রিক শক্তি তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে আমাদের মহাবিশ্বে আমি যদি হিট নিয়ে কাজ করি বা তাপশক্তি নিয়ে কাজ করি বা হিট এনার্জি নিয়ে যদি আমি কাজ করি, তাহলে এই হিট এনার্জির আমি 100% কিন্তু যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবো না। দ্যাট মিনস আমি যদি এখানে লিখি মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, তাহলে এই যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবো না আমরা 100% নিয়ে, আমরা মাত্র কয়েক পার্সেন্ট এখানে কনভার্ট করতে পারবো। দ্যাট মিনস 100% হিট ক্যান নট বি কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি। তাহলে এই 100% কনভার্সনটা অবশ্যই হবে না, এই জন্য আমি এখানে ক্রসটা দিলাম। তো কত পার্সেন্ট কনভার্সন হতে পারে? আমাদের হতে পারে হচ্ছে 90%, হতে পারে 95%, বাট অবশ্যই এখানে কিছু না কিছু পরিমাণ লস ঘটবে। তাহলে যেহেতু আমরা তাপশক্তিকে সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারছি না, তাহলে এই ঘটনাটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন এই যান্ত্রিক শক্তিটাকে অনেক জায়গায় কাজের কথা হিসেবে বলা হয়, দ্যাট মিনস কৃতকাজ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। অর্থাৎ আমাদের এখানে কনসেপ্টটা দাঁড়ালো এরকম যে আমরা তাপশক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে কনভার্ট করতে পারবো না। তাহলে আমরা এখানে মেকানিক্যাল এনার্জিও বলতে পারি, অথবা আমরা এখানে ওয়ার্ক ডানও বলতে পারি বা কৃতকাজও বলতে পারি। কেননা আমরা যখনই হিট ইঞ্জিন নিয়ে কাজ করব, অবশ্যই সেই হিট ইঞ্জিনটা একটা যন্ত্র হিসেবে বা ডিভাইস হিসেবে কাজ করবে, এবং ওই ডিভাইসের মধ্যে অবশ্যই কিছু পরিমাণ ক্ষয় হবে বা কিছু পরিমাণ লস হবে। বাট আমি যখন কোনো একটা মেকানিক্যাল এনার্জিতে হিট এনার্জিতে কনভার্ট করবো মেকানিক্যাল এনার্জিকে, তখন কিন্তু আমাদের এখানে এরকম লস হওয়ার কোনো কথা নেই। যেমন সূর্যের আলো যখন আমাদের পৃথিবীতে আসে, ওই আলোর সম্পূর্ণ অংশ কিন্তু বলা যায় তাপশক্তিতে কনভার্ট হয়, তাই না? তো এখানে কিন্তু আমাদের কোনো ডিভাইস কাজ করে না, যে জন্য আমাদের এখানে কোনো লসের ঘটনা ঘটে না। তো এখন এই তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র নিয়ে অনেক ধরনের বিজ্ঞানীরা অনেক ধরনের বিবৃতি দিয়েছেন বা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা এখন ধাপে ধাপে সেগুলো দেখব। তো প্রথম যে বিবৃতিটা সেটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। তো এখানে আমরা টোটাল 4টা বিবৃতি পাচ্ছি, যেটা তোমরা অলরেডি পড়েছো বা জানো। তো আমরা এখন এগুলো ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করব। তো এখন ক্লসিয়াসের বিবৃতি যদি আমি দেখতে চাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে, তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখি। খেয়াল করে দেখো, আমরা বাজার থেকে একটা ফ্রিজ কিনে আনলাম, এবং এই ফ্রিজটা যখন আমি কিনে আনলাম তখন ফ্রিজটা কিন্তু আমি এখনও ইউজ করছি না। ফ্রিজ যদি ইউজ না করি, তাহলে ফ্রিজের ভেতরে যে তাপমাত্রা থাকবে সেটা কি কক্ষ তাপমাত্রার সমান হবে, এবং আমরা জানি কক্ষ তাপমাত্রা হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ফ্রিজের ভেতরেও থাকবে এবং কক্ষতেও থাকবে, দ্যাট মিনস যে রুমটাতে আমরা ফ্রিজটাকে রেখেছি সেখানেও থাকবে। তো আমি তোমাদেরকে টাইমের কিছু কনস্ট্যান্ট জিনিস দেখাচ্ছি। ধরো তুমি প্রথমে T1 পরিমাণ সময় নিলে, সময় নেওয়ার পর তুমি ফ্রিজটাকে চালালে। তো ফ্রিজটা যখন তুমি চালাবে
T1 সময় পর একটা পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন ঘটবে আমি একটু বলি। তো T1 পরিমাণ সময় আমি ধরলাম ফ্রিজের ভেতরের তাপমাত্রা হচ্ছে আমাদের F এবং আমাদের কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচারটা হচ্ছে আমাদের এখানে R। তো এই দুটো জিনিস তুমি ধরে নাও। আর হচ্ছে আমাদের রুম টেম্পারেচার আর F হচ্ছে কি ফ্রিজের ভেতরের তাপমাত্রা। তো T1 পরিমাণ সময় বা একদম ইনিশিয়ালি আমি যদি বলি T1 হচ্ছে কি শূন্য। শূন্য মানে কি আমি জাস্ট ফ্রিজটা এখনও চালাইনি, বাজার থেকে নিয়ে এসেছি। তো এইটুকু সময় আমি দেখতে পাচ্ছি ফ্রিজের ভেতরের তাপমাত্রাটা হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রুম টেম্পারেচার যেটা সেটাও কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি ধরো তোমার সময়টা একটু পরিবর্তন করেছো, দ্যাট মিনস তুমি এখন ফ্রিজটা চালিয়েছো। ফ্রিজটা চালানো মানে কি? ফ্রিজটা চালানো মানে তুমি বাইরে থেকে ফ্রিজের মধ্যে কিছু তড়িৎ শক্তি অ্যাপ্লাই করেছো। তার মানে আমরা বাইরে থেকে ফ্রিজের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি অ্যাপ্লাই করেছি। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি যখন অ্যাপ্লাই করব তখন আমরা ধরে নিই কয়েক মুহূর্ত পর, ধরা যাক আমি এটা 1 আওয়ার ধরলাম। তার মানে আমি যদি 1 আওয়ার দেখি বা আমি যদি 1 ধরি, ধরো এটা হচ্ছে T2 সময় আর কি। তো T2 সময় যদি আমি ধরি 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা পর আমি কি দেখব? ফ্রিজের ভেতরটা ঠান্ডা হয়ে গেছে আর আমাদের পরিবেশটা গরম হয়ে গেছে। কিভাবে? আমি ধরলাম 1 ঘন্টা পর আমাদের ফ্রিজের ভেতর তাপমাত্রাটা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে। আর আমাদের রুম টেম্পারেচার তখন কত হবে? যেহেতু ফ্রিজের ভেতরে আগে ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন সেটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে ফেলেছে। তাহলে আমাদের রুম টেম্পারেচারটা হবে 25 প্লাস হচ্ছে ফ্রিজের ভেতরের এক্সট্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে আলটিমেটলি আমরা এখন রুম টেম্পারেচার বা পরিবেশের তাপমাত্রা পাবো কত? এটা পাবো আমরা এখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ধরো তুমি ফ্রিজটাকে আরও 1 ঘন্টা চালিয়েছো, দ্যাট মিন্স আমি যদি বলি T2 এর সময় মানটা হচ্ছে এখন 2, দ্যাট মিন্স 2 ঘন্টা। 2 ঘন্টা পর তুমি যখন ফ্রিজটা খুলবে তুমি দেখতে পাবে ফ্রিজের ভেতর তাপমাত্রা এখন কথার কথা ধরে নাও 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তাই যদি হয় তাহলে ফ্রিজের ভেতরে যে এক্সট্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল এখন সেটা পরিবেশের সাথে যুক্ত হয়েছে এবং পরিবেশের সাথে যুক্ত হয়ে সেটা টোটাল 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি করেছে। তো দেখো তো এখানে আসলে উল্টা প্রসেস ঘটছে না? আমরা তো জানি যে তাপ সবসময় বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যায়, বাট আমি এখানে দেখতে পাচ্ছি ফ্রিজের ভেতরের তাপমাত্রা প্রথমে ছিল 10 এবং বাইরে তাপমাত্রা ছিল 40। পরবর্তীতে হয়েছে কি এই 10 ডিগ্রি থেকে কিছু পরিমাণ তাপ 40 ডিগ্রিতে চলে গেছে। দ্যাট মিন্স ফ্রিজের ভেতর থেকে কিছু পরিমাণ তাপ ফ্রিজের বাইরে চলে আসছে, ফলে আমাদের ফ্রিজের ভেতরটা হয়ে গেছে 5 ডিগ্রি এবং পরিবেশটা হয়ে গেছে আমাদের 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এই যে একটা উল্টো প্রসেস ঘটলো, দ্যাট মিন্স তাপের প্রবাহ হওয়ার কথা ছিল বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে, বাট এখানে তাপের প্রবাহটা হচ্ছে আমাদের কম তাপমাত্রা থেকে শুরু করে বেশি তাপমাত্রার দিকে। তো এই কারণটা ঘটার মেইন রিজনটা হচ্ছে কি আমি বাইরে থেকে এখানে এক্সট্রা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করেছি। তাহলে ক্লসিয়াসের যে বিবৃতিটা সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা যন্ত্র ব্যবহার করি, সেটা হতে পারে তাপকে কনভার্ট করার জন্য, তাহলে ওই যন্ত্রটা কখনোই নিম্ন তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রাতে তাপকে পাঠাতে পারবে না যদি আমি বাইরে থেকে তাকে শক্তি প্রয়োগ না করি। তাহলে আমি যদি একদম শর্টকাটে বলি ক্লসিয়াসের বিবৃতি হচ্ছে এটাই যে আমরা এমন কোনো যন্ত্র পাবো না যে যন্ত্রটা কোনো এনার্জি বা কোনো শক্তি ছাড়া নিম্নতর তাপমাত্রা থেকে তাপকে উচ্চতর তাপমাত্রাতে নিয়ে যেতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে তাপমাত্রা তাপটাকে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? এই যন্ত্রটা। তাহলে এই যন্ত্রটার জন্য আমরা কি কাজে লাগিয়েছি? একটা তড়িৎচালক শক্তি বা বলা যায় ইলেকট্রিক্যাল এনার্জি কাজে লাগিয়েছি। তো ক্লসিয়াসের বিবৃতি হচ্ছে এটাই যে তাপ কখনোই আপনি শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হতে পারে না। অবশ্যই আমাদের এখানে কিছু পরিমাণ কাজ করতে হবে, বা আমরা যে ডিভাইস বা যন্ত্র ব্যবহার করছি ওই যন্ত্রটারও কিছু পরিমাণ কাজ করতে হবে এবং এই কাজটা হচ্ছে বাইরে থেকে আমাদের দিতে হবে। তো আমরা এখানে তড়িৎচালক শক্তি বা তড়িৎ শক্তি যেটাই বলি না কেন এটা কিন্তু বাইরে থেকে অ্যাপ্লাই করেছি, যার ফলে আমাদের কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপটা প্রবাহিত হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে 5 ডিগ্রি থেকেও কিন্তু 45 ডিগ্রির দিকে তাপমাত্রা প্রবাহিত তাপ প্রবাহিত হবে বিকজ অফ দিস ইলেকট্রিক্যাল এনার্জি। তারপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে কার্নো একটা বিবৃতি দিয়েছেন, যে বিবৃতি হচ্ছে অনেকটা এরকম, যেমন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ আমি এখানে একটা নির্দিষ্ট ডিভাইস বা যন্ত্র ইউজ করছি এবং এই যন্ত্রটার মধ্যে তাপ শক্তিকে আমি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছি। তো আমি এখানে কি করলাম? আমি এখানে কিছু পরিমাণ আগুন ধরিয়ে দিলাম, যেটা হচ্ছে তাপ শক্তি দিচ্ছে আমাদের এই যন্ত্রটাকে। ওই যন্ত্রটা করলো কি এই তাপ শক্তিটা রিসিভ করলো, দ্যাট মিন্স কিউ পরিমাণ সে তাপ শক্তি নিল। নেওয়ার পর সে কিছু যান্ত্রিক কাজ করলো, দ্যাট মিন্স এই হুইল বা চাকাটাকে সে ঘোরালো। কিন্তু
এখানে কথা হচ্ছে আমি যে পরিমাণ তাপশক্তি দিয়েছি, ধরো আমি এখানে তাপশক্তি দিয়েছি হচ্ছে কতর কথা ধরে নাও 200 জুল, বাট আমি যখন চাকাটা ঘুরতে দেখলাম, আমি দেখলাম কি চাকাটা যে ঘুরছে এই চাকাটার শক্তি হচ্ছে মাত্র 150 জুল। তার মানে মাঝখান দিয়ে 50 জুল গায়েব হয়ে গেছে। তাহলে এই 50 জুল তাপশক্তি কোথায় গেছে? অবশ্যই এই যন্ত্রের মধ্যে লস হয়েছে। কিভাবে লস হয়েছে? আমরা যখন কোনো একটা তাপশক্তি কোনো একটা যন্ত্রে অ্যাপ্লাই করি, তখন ওই তাপশক্তির কিছু অংশ আমাদের এই যন্ত্রের মধ্যে গরম বাড়িয়ে দেয়। দ্যাট মিনস যন্ত্রটা গরম হয় বা যন্ত্রটা হচ্ছে লস করে, বা আমাদের কিছু পরিমাণ তাপশক্তি যন্ত্র থেকে বেরও হয়ে যায় বাইরে বা পরিবেশে। তার মানে এই যে লস বা ক্ষয় হচ্ছে, এই ক্ষয়ের জন্য আমি বলতে পারি আমরা যে পরিমাণ তাপশক্তি অ্যাপ্লাই করেছি ইনপুট হিসেবে, আমরা আউটপুট হিসেবে কিন্তু কখনোই তার 100% পাবো না। তো এই যে আমরা 100%টা পাবো না, কিছু পরিমাণ যে লস হবে, এই লস নিয়ে আসলে কার্নো একটা বিবৃতি দিয়েছেন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে। তাহলে উনি কীরকম বিবৃতি দিয়েছেন যে আমরা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে কখনোই 100% বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারবো না। জাস্ট এতটুকুই হচ্ছে কার্নের বিবৃতি, এবং সেই অনুসারে আমি দেখছি আমাদের এই ডিভাইসটাও তাই করছে। আমাদের ডিভাইসটা এখানে 50 জুলের মতো তাপশক্তি খরচ করছে। কিছু পরিমাণ তাপশক্তি হয়তো বাইরে বের করে দিচ্ছে, বা কিছু পরিমাণ তাপশক্তি দিয়ে এই ডিভাইসটা গরম হচ্ছে। তো এই যে গরম হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু তাপশক্তি রিসিভ করে সে গরম হয়, তাই না? তো তুমি যদি হাত দিয়ে ধরো এই ডিভাইসটাকে, এটা একটা ইঞ্জিন, তখন দেখবে এটা বেশ গরম। তার মানে এই যে গরম হয়ে গেছে ইঞ্জিনের বডিটা, তো এই বডিটাকে তাপ কী করছে? ক্ষয় করছে। দ্যাট মিনস বডিটা এই তাপটাকে নিয়ে ক্ষয় করছে নিজের শরীর গরম করার জন্য। তো তাই হলো আমাদের কার্নের বিবৃতি। আমি আরেকবার বলছি, কার্নের বিবৃতি হচ্ছে কি কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি আমরা সম্পূর্ণভাবে বা 100% যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবো না। কিছু না কিছু পরিমাণ আমাদের ক্ষয় বা লস হবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 200 জুল তাপশক্তি দিয়েছি, তার মধ্যে কেবল আমরা কাজ করেছি কতটুকু? 150 জুল। তার মানে চাকাটা যে ঘুরছে, ঘোরার পরে যে কাজটা হচ্ছে এটা শুধুমাত্র 150 জুল পরিমাণে হচ্ছে, কখনো এটা কিন্তু 200 জুল পরিমাণে হবে না। তারপরে যেই বিবৃতিটা আছে সেটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের বিবৃতি। প্ল্যাঙ্কের বিবৃতি দেখার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। খেয়াল করে দেখো, আমি এখানে একটা ইঞ্জিন রাখিয়ে রেখেছি, এবং ইঞ্জিনটার কাজ হচ্ছে কি সে তাপশক্তিকে গ্রহণ করবে, তারপর সেটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করবে। তার মানে অনেকটা আগের ইঞ্জিনের মতো, দ্যাট মিনস আগের এই ছবির মতো। তো এখন আমরা এই যে ইঞ্জিনটাকে নিলাম, সে যে তাপশক্তি গ্রহণ করছে অবশ্যই একটা নির্দিষ্ট সোর্স বা উৎস থেকে গ্রহণ করছে, এবং সে তাপশক্তির কিছু পরিমাণ সে হচ্ছে কাজে লাগাচ্ছে, দ্যাট মিনস ডব্লিউ তৈরি করছে, এবং বাকি পরিমাণ অংশ সে কিন্তু সিঙ্কে দিয়ে দিচ্ছে বা তাপগ্রাহকে দিয়ে দিচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন কোনো একটা ইঞ্জিনে তাপশক্তি প্রয়োগ করবে, সেই তাপশক্তির কিছু অংশ দিয়ে ইঞ্জিন কাজ করবে, যে কাজটা আমাদের দরকার, আর বাকি অংশটুকু সে হচ্ছে পরিবেশে দিয়ে দেবে বা লস ঘটাবে। তাহলে আমরা প্ল্যাঙ্কের যে বিবৃতিটা সেটা হচ্ছে বলতে পারি আমরা এমন কোনো ডিভাইস তৈরি করতে পারবো না, বা এমন কোনো তাপ ইঞ্জিন তৈরি করতে পারবো না যেটা অনবরত আমাদের সোর্স থেকে বা উৎস থেকে তাপশক্তি নেবে এবং সেটাকে কাজে কনভার্ট করবে। দ্যাট মিনস তুমি এখানে উৎস বা সোর্স হিসেবে যেটাকে রেখেছো এটা কিন্তু ইনফিনিটি লেভেলের না। তার মানে এই যে সোর্স বা উৎস দেখতে পাচ্ছি, এটা তাপমাত্রাও হচ্ছে ফিক্সড এবং তাপও হচ্ছে কি ফিক্সড। তুমি ধরে নাও আমাদের এখানে উৎসের তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং একই সাথে উৎসের মধ্যে যে পরিমাণ তাপ আছে তুমি ধরে নাও এটা হচ্ছে 500 জুল পরিমাণ তাপশক্তি আছে। তো এই যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 500 জুল পরিমাণ তাপ, এটা কিন্তু অবশ্যই ক্ষয় হবে, তাই না? তুমি কিন্তু কন্টিনিউয়াসলি সারাটা জীবন ধরে এই ইঞ্জিনটাকে চালাতে পারবে না এতটুকু পরিমাণ তাপ এবং তাপমাত্রা দিয়ে। তার মানে তুমি যখন কোনো একটা উৎসকে নিয়ে কাজ করবে, হতে পারে সেটা আগুনের উৎস, হতে পারে সেটা কোনো আলোক উৎস, মানে তাপের উৎস আর কি এক কথায়, কখনোই সে তাপের উৎস বা আলো উৎস যেটি বলি না কেন সারা জীবন কাজ করতে পারবে না। অর্থাৎ একটা না একটা সময় এটা লস হবেই বা ধ্বংস হয়ে যাবে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি আমাদের সান বা সূর্যকে নিয়ে। তোমরা হয়তো মনে করতে পারো যে সূর্য তো প্রতিদিন সেম আছে, মানে একই রকম আছে, আসলে তা না। সূর্যেরও কিন্তু জ্বালানি আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। তার মানে সূর্য কিন্তু এমন একটা সোর্স না যেটা সবসময় আমাদেরকে তাপ দিতে পারবে। হয়তো কয়েকশো কোটি বছর পর আমাদের সূর্যটা ব্রাস্ট হয়ে যাবে, দ্যাট মিনস তার জ্বালানিটা শেষ হয়ে যাবে। এর মেইন কারণটা হচ্ছে কি, কারণ মহাবিশ্বে কোনো কিছু কিন্তু চিরস্থায়ী থাকে না। তো একইভাবে আমাদের প্ল্যাঙ্ক সাহেব তিনি যে বিবৃতি দিচ্ছেন সেটা হচ্ছে আমরা এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন তৈরি করতে পারবো না যেটা অনবরত আমাদের উৎস থেকে তাপশক্তি নেবে এবং সেটাকে কাজে কনভার্ট করবে। তার মানে আমাদের উৎসের কি আছে, একটা লিমিটেশন আছে। তাহলে প্ল্যাঙ্কের বিবৃতি অনুসারে আমরা বলতে পারি আমাদের এখানে উৎস বা সোর্স এটা অবশ্যই একটা লিমিটেশন যুক্ত। তো লিমিটেশন না থাকলে কিন্তু এটা অনবরত আমাদেরকে তাপশক্তি দিতে পারতো। এবং শুধু এই উৎস কেন, যে কোনো উৎস বা তাপের
উৎস বা সোর্স যেটাই বলি না কেন সেটার অবশ্যই একটা লিমিটেশন থাকে। কখনোই মহাবিশ্বে কোনো উৎস সারা জীবন তোমাকে তাপশক্তি দিতে পারবে না। তারপরে প্ল্যাঙ্কের বিবৃতির পরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যালভিনের বিবৃতি। তো ক্যালভিনের বিবৃতিটা একটু মজার, তোমরা খেয়াল করে দেখো এখানে একটা বরফ কিন্তু গলে পড়ে যাচ্ছে। তো বরফ যখন গলে পড়ে যায় এর মানে হচ্ছে কি, আমরা জানি যে বরফের মধ্যে যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমাদের পরিবেশে যে তাপমাত্রাটা থাকে সেটা মোটামুটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। বরফ গলে যাওয়ার মেন রিজনটা হচ্ছে কি ওর তাপমাত্রাটা কমে যায়। তাপমাত্রা কেন কমে? কারণ আমাদের বরফ থেকে তাপটা পরিবেশের দিকে ফ্লো হয় নাকি পরিবেশ থেকে তাপ বরফের দিকে ফ্লো হয়? অবশ্যই পরিবেশ থেকে তাপটা বরফের দিকে ফ্লো হয়। তাহলে বরফ যেহেতু খুব ঠান্ডা বস্তু, পরিবেশ যেহেতু খুব গরম অবস্থা, তার মানে গরম অবস্থা থেকে আমাদের তাপ বা হিট বা কিউ বরফের দিকে ফ্লো হয়, এজন্য কিন্তু বরফটা মানে গলে যায়। বাট আমি যদি উল্টো ঘটনা ঘটাই সেটা কি সম্ভব হবে? ধরো বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন আমি চাচ্ছি কি বরফ থেকে আমাদের তাপটা পরিবেশের দিকে যাক। যদি বরফ থেকে তাপ পরিবেশের দিকে যায় তাহলে কিছুক্ষণ পর হয়তো বরফের তাপমাত্রা হয়ে যাবে কথার কথা -5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পরিবেশের তাপমাত্রা কথার কথা হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা কি কখনো সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। আমরা সবসময় দেখি গরম জায়গা থেকে তাপ ঠান্ডা জায়গায় যায়, তার মানে বরফ হচ্ছে কি ঠান্ডা জায়গা, দ্যাট মিনস কুল, আর পরিবেশটা হচ্ছে কি গরম জায়গা, দ্যাট মিনস হট। তার মানে আমাদের মহাবিশ্বে কোনো একটা বস্তুর কথা যদি বলি তাহলে সেই বস্তুটা কখনোই আমাদের কম গরম থাকা অবস্থা থেকে, মানে কি বলবো, কম গরম অবস্থা থেকে শীতল অবস্থার দিকে আমাদের কি করতে পারে না, তাপের প্রবাহ করতে পারে না। দ্যাট মিনস আমাদের এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে কি কম পরিমাণ গরম, দ্যাট মিনস এটা হচ্ছে কুল বা ঠান্ডা অবস্থা, এবং আমাদের এখানে পরিবেশটা হচ্ছে কি হট বা গরম অবস্থা। তো কখনোই আমাদের মহাবিশ্বে ঠান্ডা কোনো পরিবেশ থেকে বা কোনো একটা বস্তু ঠান্ডা যদি থাকে তাহলে ওই বস্তুর তাপ কখনোই ঠান্ডা থেকে গরমের দিকে যায় না, বরং গরম থেকে ঠান্ডার দিকে যায়। দ্যাট মিনস 30 ডিগ্রি থেকে অথবা 25 ডিগ্রি থেকে আমাদের বরফের দিকে এই তাপটা যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্যালভিনের বিবৃতি, যিনি বলেছেন যে কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম স্থান হতে অধিক শীতল করে শক্তির অবিরাম প্রবাহ সম্ভব হবে না। তার মানে আমাদের বরফটা অলরেডি অনেক ঠান্ডা আছে, দ্যাট মিনস 0 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবেশের তুলনায়। আমরা এটাকে আর বেশি ঠান্ডা করতে পারবো না নিজে নিজে। তার মানে বরফ নিজে নিজে কখনোই -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিতে পারবে না। মানে তুমি দেখতে পাচ্ছ যে বরফ কি ঠান্ডা বস্তু অলরেডি পরিবেশের তুলনায়। তার মানে আমরা বরফটাকে আরও বেশি ঠান্ডা বানাতে পারবো না অটোমেটিক্যালি। দ্যাট মিনস পরিবেশ কখনোই এমনটা করবে না যে বরফটা ঠান্ডা আছে আমি তাকে আরও ঠান্ডা বানাবো। ধরো আমাদের এখানে রুমের টেম্পারেচার হচ্ছে কথার কথা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমাদের বাইরের টেম্পারেচার ধরো গরমকাল, সেখানে টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। এটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার, আর এটা হচ্ছে আমাদের বাইরের টেম্পারেচার, দ্যাট মিনস আউটসাইডের টেম্পারেচার গরমকালে। এখন আমাদের মানে নেচার যেটা বলে বা ক্যালভিনের বিবৃতি যেটা বলে সেটা হচ্ছে আমাদের এই রুমের তাপমাত্রা নিজে নিজে আর কোনো কমবে না। দ্যাট মিনস রুমের তাপমাত্রা কমে এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না নিজে নিজে। আমরা যদি কোনো একটা এয়ার কন্ডিশন লাগাই তবে আমাদের এটা কমা সম্ভব, বাট এছাড়া সম্ভব না। তাহলে আমি বলতে পারি আমাদের রুমের যে তাপমাত্রা এটা কখনোই কমবে না, বাট আমাদের বাইরে থেকে তাপ যেটা সেটা হচ্ছে রুমের দিকে প্রবাহিত হবে। এটা হচ্ছে ক্যালভিনের বিবৃতি। কিন্তু আমি যদি বলি রুমের থেকে তাপটা বাইরে প্রবাহিত হবে, এটা কিন্তু কখনোই পসিবল না। তো এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে 4 জন বিজ্ঞানীদের বিবৃতি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন সম্পর্কে। এবং একটা সহজ কথা যদি বলি, হিট ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন বা এমন একটা যন্ত্র বা এমন একটা ডিভাইস যেটা আমাদের তাপশক্তিকে কাজে কনভার্ট করে, বা বলা যায় তাপশক্তিকে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তো এখন এই যে হিট ইঞ্জিনটা আমরা যে নিব, এই হিট ইঞ্জিনে কিন্তু কয়েকটা অংশ আছে। যেমন আমি তোমাকে একটা ছবির মাধ্যমে দেখাই। একটা তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন প্রধানত 3টা মেইন অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটাকে বলা হয় সোর্স, যেটাকে আমরা বাংলাতে উৎস বলে থাকি। দ্বিতীয় অংশটাকে বলা হয় হচ্ছে আমাদের এখানে সিঙ্ক ইংলিশে, যেটাকে বাংলাতে আমরা তাপগ্রাহক হিসেবে বলে থাকি। এবং তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে ইঞ্জিনটা বানিয়েছি সেই ইঞ্জিনের ভেতরের পদার্থগুলো, যেগুলোকে বলা হয় ওয়ার্কিং সাবস্টেন্স। এবং ইঞ্জিনের ভিতরে যে পদার্থগুলো থাকে এই পদার্থগুলোর আরেকটা নাম হচ্ছে কার্যরত পদার্থ, দ্যাট মিনস কার্যবাহক পদার্থ। এবং এই পদার্থগুলোর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, তো সেগুলো আমরা একটু পরে বলি। আমি একটু শর্টকাটে লিখে দিচ্ছি। এরা হচ্ছে আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স, দ্যাট মিনস যারা কাজ করতে পারে।
তো তাপ ইঞ্জিনের মেইন কাহিনীটা হচ্ছে কি, আমরা যে সোর্স বা উৎস ইউজ করব, এই সোর্স বা উৎসের তাপমাত্রা থাকবে ইনফিনিটি লেভেলের। দ্যাট মিনস আমাদের এখানে দেখতে পাচ্ছ টিএইচ পরিমাণ তাপমাত্রা দেখতে পাচ্ছি, এবং এর মান থাকবে অনেক অনেক বেশি, এবং এতটাই বেশি থাকবে যে আমরা যতই তাপ নেই না কেন এখান থেকে কোনো প্রকার কোনো তাপমাত্রা এর কমবে না। তাহলে ধরো আমাদের এখানে তাপমাত্রাটা হচ্ছে বিশাল লেভেলের, তো যদি তুমি সারাটা জীবন এখান থেকে তাপ নিতে থাকো তাহলে কিন্তু আমাদের এই তাপমাত্রাটা কমবে না। তাহলে উৎসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, আমাদের উৎসের থার্মাল ক্যাপাসিটি বা তাপের ধারকত্ব অনেক বেশি পরিমাণে থাকে, এবং এটা এত বেশি পরিমাণে থাকে যে আমরা সারা জীবন যদি তাপ নিতেও থাকি এখান থেকে, তারপর আমাদের তাপ কমবে না। এবং আমরা যে পরিমাণ তাপটা নিব সে তাপটা হচ্ছে কিউএইচ পরিমাণ তাপ, তার মানে এই তাপের পরিমাণও কি বেশি থাকবে। যেহেতু উৎসের মধ্যে তাপ এবং তাপমাত্রা বেশি, এই জন্য এগুলোকে টিএইচ এবং কিউএইচ দিয়ে প্রকাশ করা হয়েছে, যেখানে এইচ মানে হচ্ছে কি হাইকে বোঝায় বা বেশি পরিমাণকে বোঝায়। তাহলে টিএইচ এটা হচ্ছে তাপমাত্রাকে নির্দেশ করে উৎসের, এবং কিউএইচ হচ্ছে আমাদের উৎসের তাপকে নির্দেশ করে। তো যখন আমরা এরকম একটা হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিনকে রাখবো, তখন তাকে আমরা তাপ দিব উৎস থেকে। দেখো এখানে গোল একটা ইঞ্জিন দেখতে পাচ্ছ বা একটা ডিভাইস দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি তাপ ইঞ্জিন। তো এই তাপ ইঞ্জিনটা যখন কিউএইচ পরিমাণ তাপটাকে নেবে, এটা অবশ্যই উৎস থেকে এসেছে, তার মানে কিউএইচ এর মান কি অনেক বড়, তো ওই তাপটাকে সে দুইটা ভাগে ভাগ করে ফেলবে। একটা ভাগ সে হচ্ছে কাজে লাগাবে। কী ধরনের কাজ হতে পারে, সে হচ্ছে কোনো একটা চাকা চালাবে, হতে পারে সে একটা কোনো কিছুকে ধাক্কা দিবে, তো এই ধরনের কাজে কনভার্ট করবে হিট ইঞ্জিনটা তাপের একটা অংশটাকে, আর বাকি অংশটাকে সে পরিবেশে ছেড়ে দিবে। পরিবেশ বলতে আমরা এখানে সিঙ্ককে বুঝছি, সিঙ্ক মানে হচ্ছে তাপ সংগ্রাহক, দ্যাট মিনস যারা হচ্ছে তাপ গ্রহণ করে তারা হচ্ছে তাপ সংগ্রাহক। তো যখন আমরা এই পরিমাণ কাজ করব, তো কাজের দিকে আমি একটু পরে আসি। তো যখন আমরা এই কাজটা করব সেটার হিসাবটা পরে আমরা দেখব। তো যে পরিমাণ তাপ সে ছেড়ে দিল পরিবেশে, তার মানে এনভায়রনমেন্ট বা তাপ সংগ্রাহকে, তখন ওই তাপের পরিমাণটা হচ্ছে কি কিউসি। আর কিউসি কেন লিখলাম, কারণ আমাদের এই তাপ সংগ্রাহকটা অনেক কুল থাকে বা ঠান্ডা থাকে, এই জন্য কুল বা ঠান্ডার প্রকাশের জন্য আমরা এখানে সি ইউজ করেছি। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে কিউএইচের যে পরিমাণটা এটা অবশ্যই অনেক অনেক বেশি হবে কি কিউসি হচ্ছে, তাই না? এবং আমরা যে তাপ গ্রাহকটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস সিঙ্ক, এর তাপমাত্রাটা এতই কম থাকবে যে আমরা যদি সারা জীবন এখানে তাপ দিতে থাকি তারপরও তার তাপমাত্রা বাড়বে না। তার মানে টিসি এর পরিমাণটা অনেক অনেক ছোট হবে, এবং যে পরিমাণ তাপ এতে আসবে কিউসি হয়ে সেটার মানও কি অনেক অনেক ছোট হবে। দ্যাট মিনস আমি নিচের দিকে তীর দেওয়া বোঝাতে ছোট বোঝাচ্ছি। তো এখন আসি আমরা ওয়ার্কিং সাবস্টেন্স বা কার্যরত বস্তুর দিকে। তাহলে আমাদের এখানে ওয়ার্কিং সাবস্টেন্স বা কার্যরত বস্তু হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে কিছু ফুয়েল বা জ্বালানি থাকে। কি কি ফুয়েল হতে পারে, যেমন আমরা পেট্রোলের নাম শুনেছি, ডিজেলের নাম শুনেছি, তারপর পানির নাম শুনেছি, তাই না, কেরোসিনের নাম শুনেছি। তো এই ধরনের পদার্থগুলো হচ্ছে এখানে আমাদের কার্যরত বস্তু হিসেবে কাজ করে বা ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে কাজ করে। এদের কাজ কি, এরা হচ্ছে, আমি একটু লিখি, আমাদের এখানে একটা অংশের নাম কি ওয়ার্কিং সাবস্টেন্স, আমি একটু ইংলিশে লিখলাম, বা কার্যরত বস্তু। তাহলে ওয়ার্কিং সাবস্টেন্স যারা, এই ওয়ার্কিং সাবস্টেন্সগুলো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি গ্রহণ করে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিউএইচ পরিমাণ তাপশক্তি সে গ্রহণ করেছে, এবং এই তাপশক্তি গ্রহণ করার পর তারা কাজ করতে পারে। দ্যাট মিনস এই তাপটাকে তারা কাজে বা ওয়ার্কে কনভার্ট করতে পারে। এটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং সাবস্টেন্সের একটা ভালো বৈশিষ্ট্য। যেমন আমি ভাসপীয় ইঞ্জিনের কথা বলতে পারি, যেখানে পানি হচ্ছে কি ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে কাজ করে। তাহলে যখন আমরা পানিকে তাপ দিব তখন পানি ফুটতে থাকে বা ভাস্পে পরিণত হতে থাকে, এবং ওই ভাস্পের একটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকে, এবং ওই গতিশক্তি দিয়ে আমরা কিন্তু চাকা ঘোরাতে পারি। তাহলে ওই যে পানির মধ্যে আমি তাপ দিলাম, পানি কী করলো, তাপটাকে ভাস্পে কনভার্ট করলো, ওই ভাস্পটা একটা গতিশক্তি তৈরি করলো। তো এই গতিশক্তিটাই হচ্ছে একটা যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। তার মানে পানি এখানে একটা ভালো ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে কাজ করে। তারপর আমরা বিভিন্ন ধরনের তেলের কথা জানি, যেমন পেট্রোল, ডিজেল, এরা করে কি, এরা হচ্ছে তাপশক্তি গ্রহণ করে একদম ব্রাস্ট হয়। দ্যাট মিনস তারা হচ্ছে কি বলবো, আগুন ধরে যায় তাদের শরীরে, মানে তেলের শরীরে। তো ওই আগুন দিয়ে তারা একটা বিশাল পরিমাণ প্রেশার তৈরি করে বা প্রেশার ক্রিয়েট করে। ওই প্রেশার বা চাপের মাধ্যমে আমাদের হুইল বা চাকা ঘুরতে থাকে। তো সবসময় যে আমাদের ওয়ার্কিং সাবস্টেন্সটা লিকুইড থাকবে বা তরল থাকবে তা না, এটা আসলে ভাস্প হিসেবেও থাকতে পারে, দ্যাট মিনস স্টিম হিসেবেও থাকতে পারে, অথবা সলিড হিসেবেও থাকতে পারে। তার মানে লিকুইড, সলিড, তারপর স্টিম, যে কোনো অবস্থাতে কিন্তু আমাদের এখানে ওয়ার্কিং সাবস্টেন্স বা কার্যরত বস্তুগুলো কাজ করে। তাহলে ওদের মেইন কাজটা হচ্ছে কি, ওরা জাস্ট তাপশক্তিটাকে কোনো একটা কাজে কনভার্ট করে ফেলে। তাহলে ওয়ার্কিং সাবস্টেন্স ছাড়া কিন্তু আমরা কোনো তাপ ইঞ্জিন তৈরি করতে পারবো না বা হিট ইঞ্জিন তৈরি করতে পারবো না। এখন দেখো তো আমরা এখানে হিট ইঞ্জিনের আউটপুটটা কী পাচ্ছি। আমাদের হিট ইঞ্জিনটা ইউজ করা হয় ওয়ার্ক বা
কাজের জন্য। দ্যাট মিনস আমরা যন্ত্র থেকে কিছু পরিমাণ কাজ পাবো। দ্যাট মিনস আমরা ইনপুট হিসেবে দেবো হচ্ছে কিছু পরিমাণ তাপকে। তাহলে এখানে দেখো আমরা এখানে যে কিউএইচটা দেখতে পাচ্ছি এটা আসলে ইনপুট হিসেবে কাজ করছে। দ্যাট মিনস আমি ইনপুট বা কি বলে এটাকে, যন্ত্রের ভিতরে আমরা কিছু পরিমাণ তাপ দিচ্ছি, সেটাই কি ইনপুট, এবং আমরা আউটপুট হিসেবে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের কাজ বা ডব্লিউ। এবং আমরা কিউসি যেটা পাচ্ছি এটা আসলে ইঞ্জিনের ক্ষয় বা লস হিসেবে কাজ করবে, কেননা তাপশক্তির সব অংশ কিন্তু আমাদের এখানে কাজে কনভার্ট হয় না। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে পরিমাণ কাজ কনভার্ট হয় সেটা কিভাবে বের করব। কাজ হচ্ছে কি এক ধরনের শক্তি, আবার তাপও হচ্ছে কি এক ধরনের শক্তি, তাই না? তাহলে আমি বলতে পারি কাজ যেহেতু শক্তি, তাহলে আমরা এখানে দিচ্ছি কিউএইচ পরিমাণ তাপ শক্তি, এবং এই তাপ শক্তির একটা অংশ কনভার্ট হয়ে গেছে কিসে, কাজে, এবং আরেকটা অংশ আমাদের কনভার্ট হয়ে গিয়েছে পরিবেশে ছেড়ে দেওয়া তাপ শক্তি হিসেবে। তার মানে কিউএইচ ইজ ইকুয়াল টু ডব্লিউ প্লাস কিউসি যদি হয়, তাহলে এখান থেকে আমরা চাইলে এই লাইনটা লিখতে পারি। তার মানে ওয়ার্ক ডান ইন এ সিস্টেম ইজ ইকুয়াল টু হাই হিট, দ্যাট মিনস উচ্চ তাপ মাইনাস হচ্ছে নিম্ন তাপ যেটা পরিবেশে ছেড়ে দেয়। তো এই হচ্ছে আমাদের সমীকরণ, যেখানে আমাদের ডব্লিউটা অবশ্যই আউটপুট হিসেবে কাজ করবে। এখন ধরো তোমার এখানে ইঞ্জিনের বাইরে যে তাপটা লস হচ্ছে, শুধু এই একটা লস আমাদের এখানে কাজ করছে না, অনেকগুলো লস কাজ করছে। কীরকম? যেমন আমি তোমাদেরকে এখানে পাশে আরেকটা তাপ ইঞ্জিন দেখালাম। তো এই তাপ ইঞ্জিনে দেখতে পাচ্ছ ইঞ্জিনটার গঠন এমন যে এই ইঞ্জিনের ভিতরে যখন আমি তাপ প্রয়োগ করব তখন ইঞ্জিনের চলাচলের ফলে ফ্রিকশন তৈরি হবে বা ঘর্ষণ তৈরি হবে। তাহলে দেখো আমি এখানে কিউএইচ পরিমাণ তাপ ইনপুট হিসেবে দিলাম তাপ ইঞ্জিনের ভেতরে, এবং এই কিউএইচটা যখন আমি ইঞ্জিনের ভিতরে দিলাম ওর একটা অংশ কিন্তু আমাদের বাইরে বের হয়ে যাবে, তাই না? যেটাকে আমরা কিউসি বলেছিলাম, দ্যাট মিনস লস হিসেবে বের হবে। আরেকটা অংশ কী করবে, আমাদের এখানে কাজ করবে, বাট আরও একটা অংশ এখানে লস হবে ইঞ্জিনের ভেতরের কিছু লসের জন্য, এবং সেটাকে আমরা কিউএফ ধরলাম। তো আমি ধরে নিলাম আমাদের ইঞ্জিনটা চালানোর সময় ভেতরে কিছু ঘর্ষণ তৈরি হয়। তাহলে ঘর্ষণ তৈরি হয় ঘর্ষণ বলের জন্য। তো এই ঘর্ষণ বলের জন্য আমাদের কিছু পরিমাণ তাপ লস হবে, এবং ওই পরিমাণ তাপের মানটাকে আমরা কিউএফ হিসেবে লিখতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি আমাদের এখানে ডব্লিউ বা কৃতকাজের পরিমাণ যেটা বা আউটপুট যেটা, সেটা হচ্ছে কিউসি মাইনাস হচ্ছে আমাদের কিউএইচ প্লাস কিউএফ হিসেবে কাজ করবে। না আমি একটু ভুল লিখেছি, এটা হবে আমাদের এখানে কিউএইচ প্লাস হচ্ছে প্লাস না মাইনাস, এখানে হবে হচ্ছে কিউসি যেটা পরিবেশে হারিয়েছে প্লাস কিউএফ যেটা হচ্ছে আমাদের ফ্রিকশন বা ঘর্ষণজনিত তাপের লস। তো এই যদি হয় কাহিনী, তাহলে আমরা বলতে পারি শুধু একটা তাপ ইঞ্জিনে একটাই যে লস হবে তাপের তা না, অনেকগুলো লস হতে পারে। তো যদি তোমাদের কোনো একটা তাপ ইঞ্জিনের মধ্যে বাইরে বের হওয়া তাপের পাশাপাশি আরও অনেকগুলো লস হলো, যেমন আমি ধরলাম Q1 পরিমাণ লস হলো, Q2 পরিমাণ তাপের লস হলো, Q3 পরিমাণ লস হলো, দ্যাট মিনস তুমি এমন একটা তাপ ইঞ্জিন তৈরি করেছো যে তাপ ইঞ্জিনের ভিন্ন ভিন্ন অংশে আমাদের Q1 Q2 Q3 Q4 এরকম করে করে তাপের অংশগুলো লস হচ্ছে। তখন আমাদের তাহলে কৃতকাজের মান কী হবে? সেম একই রকম সমীকরণ হবে। দ্যাট মিনস তখন আমাদের যে পরিমাণ কাজে আমরা আউটপুট হিসেবে পাবো সেটা হচ্ছে কি আমাদের উচ্চ তাপ, যে তাপটা আমরা ইঞ্জিনে অ্যাপ্লাই করেছি, মাইনাস হচ্ছে বাকি তাপগুলোর যোগফল। দ্যাট মিনস যে তাপগুলো লস হয়েছে সেসবগুলো লসের যোগফল আমরা এখানে লিখে দিব, তাই হবে কি আমাদের আউটপুট। তো এই হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের মেইন বৈশিষ্ট্য, এবং আমাদের একটা তাপ ইঞ্জিনের জন্য অবশ্যই তিনটা জিনিসই আসলে দরকার। একটা হচ্ছে সোর্স বা উৎস, একটা হচ্ছে আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স বা কার্যরত বস্তু, আরেকটা হচ্ছে আমাদের সিঙ্ক বা তাপ সংগ্রাহক। এখন আমাদের যে তাপ ইঞ্জিনটা কাজ করে তার এই কাজের ধরনটা হচ্ছে একটা সাইক্লিক ওয়ে বা হচ্ছে চাক্রিক কাজ। তার মানে আমি বলতে পারি তাপ ইঞ্জিনটা আসলে সাইক্লিক ওয়েতে বা চাক্রিক ওয়েতে কাজ করে। চাক্রিক ওয়েতে কাজ মানে হচ্ছে কি আমাদের এই তাপ ইঞ্জিনটা কন্টিনিউয়াস ওয়েতে সোর্স বা উৎস থেকে তাপ শক্তিকে নেয়, তারপর সেটাকে কাজে কনভার্ট করে, তারপর বাকি অংশটা আমাদের সিঙ্কের মধ্যে ছেড়ে দেয় বা তাপ সংগ্রাহকের মধ্যে ছেড়ে দেয়। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের সোর্সটা এমন হতে হবে যাতে সেটা সারাটা জীবন আমাদেরকে তাপ দিতে পারে, আর আমাদের সিঙ্কটা এমন হবে যে সেটা সারা জীবন যেন আমাদের তাপটা গ্রহণ করতে পারে। তাহলে সোর্স বা উৎস সারা জীবন তাপ দিলেও তার তাপমাত্রা কমবে না, এবং সিঙ্ক বা গ্রাহক যেটা সেটা সারা জীবন তাপ রিসিভ করলেও তার তাপমাত্রাটা বাড়বে না। যদি এই কন্ডিশনটা না কাজ করে তাহলে কিন্তু আমাদের হিট ইঞ্জিনটা সাইক্লিক ওয়েতে কাজ করতে পারবে না। তাহলে সবসময় মনে রাখবে আমরা যখন একটা হিট ইঞ্জিন চালাবো এটা একদম T=ইনফিনিটি সময়ের জন্য আমাদেরকে সার্ভিস দিতে পারবে, বা সারা জীবনের জন্য এটা আমাদেরকে সার্ভিস দিতে পারবে। বাট বাস্তবে এরকম কোনো হিট ইঞ্জিন কিন্তু পসিবল না, তোমরা অলরেডি জানো। কেননা বাস্তবে আমরা এমন কোনো উৎস বা সোর্স পাবো না যেটা সারাটা জীবন আমাদেরকে এরকম তাপ সরবরাহ করবে, তারপরও তার তাপমাত্রাটা কমবে না। বা বাস্তবে এমন কোনো সিঙ্ক বা তাপ সংগ্রাহক পাওয়া সম্ভব না যেটা সারাটা জীবন তাপমাত্রা গ্রহণ করবে বাট সেটা গরম হবে না। যেমন আমি যদি বলি পরিবেশের কথা, পরিবেশ কিন্তু একটা সময় গরম হয়ে যায়, তাই না? তুমি যদি কন্টিনিউয়াসলি বাইরের কোনো একটা গ্রহ থেকে
থেকে আমাদের পৃথিবীর পরিবেশে তাপ আনতে থাকো, তাহলে পৃথিবীর তাপমাত্রা কিন্তু অলরেডি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। বাট আমাদের সিঙ্ক যেটা, এই আইডিয়াটা টোটালি কাল্পনিক। আমাদের এখানে উৎস বা সোর্স যেটা, সেটা হচ্ছে কি কাল্পনিক। তার মানে আমাদের এখানে তাপ ইঞ্জিন যেটা, এটাও আসলে কি টোটালি ইমাজিনারি একটা কনসেপ্ট বা কাল্পনিক। বাট তারপরে আমরা তাপ ইঞ্জিনটাকে ইউজ করি খুবই শর্ট টাইমের জন্য। দ্যাট মিনস আমরা এখানে একটা সময় পর উৎসের তাপমাত্রা হারিয়ে ফেলি, আর একটা সময় পর আমাদের সিঙ্কের যে তাপমাত্রা আছে সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তো এটা জাস্ট কয়েকটা ঘটনার জন্য প্রযোজ্য। মানে আমাদের বাস্তব জীবনে আমরা যেই তাপ ইঞ্জিনগুলো ইউজ করি সেগুলো কোনোটাই আসলে আইডিয়াল তাপ ইঞ্জিন না। দ্যাট মিনস এমন কোনো তাপ ইঞ্জিন আমরা ইউজ করতে পারি না যেটা সারা জীবন এভাবে চলতে থাকবে কন্টিনিউয়াস ওয়েতে। তাহলে এটা একটা টোটালি ফিজিক্সের ধারণা। মনে রাখবে, তাপ ইঞ্জিন যখন কাজ করবে ফিজিক্স অনুসারে, তখন অবশ্যই সেটা সারাটা জীবনের জন্য কাজ করবে। আমরা এবার একটা হিট ইঞ্জিনের অ্যানিমেশন দেখি। খেয়াল করে দেখো, আমরা এরকম অ্যানিমেশন কিন্তু অনেকবার দেখেছি, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ইঞ্জিন নিলাম, সেই ইঞ্জিনটা কীভাবে কাজ করে। যদি আমি ইঞ্জিনের মধ্যে হিট অ্যাপ্লাই করি বা তাপ অ্যাপ্লাই করি, তাহলে ইঞ্জিনটা হচ্ছে এখানে চলতে থাকে। তো আমরা এখানে আগুন বা ফায়ারের মাধ্যমে এই ইঞ্জিনের মধ্যে তাপ অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে আগুনটা হচ্ছে কি আমাদের তাপ উৎস বা সোর্স হিসেবে কাজ করে। তাহলে তাপ উৎসের যে তাপমাত্রা সেটাকে আমরা টিএইচ হিসেবে ধরি, যার মান হচ্ছে অনেক বেশি, এবং এই তাপ উৎস থেকে আমাদের কিছু পরিমাণ তাপ ইঞ্জিনের ভিতরে যাচ্ছে, এবং এই পরিমাণ তাপের মান অনেক বেশি, এই জন্য আমরা এটাকে কিউএইচ হিসেবে লিখলাম। তাহলে কিউএইচ হিসেবে আমরা এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট, এবং আমাদের এই ক্ষেত্রে চাকাটা যেহেতু ঘুরছে, চাকা ঘোরার জন্য কিছু পরিমাণ কাজ হচ্ছে, এবং এই কাজটাকে আমরা ডব্লিউ দিতে পারি। তাহলে এই ডব্লিউটা কী হিসেবে কাজ করবে? অবশ্যই তাপ ইঞ্জিনের আউটপুট হিসেবে কাজ করবে, এবং আমাদের দরকার কোনটা? আউটপুটটাকে দরকার। বাট এখানে অবশ্যই কিন্তু লস ঘটে, কারণ তুমি যে পরিমাণ তাপ এখানে অ্যাপ্লাই করেছো আগুনের মাধ্যমে, ওই পরিমাণ তাপ কিন্তু আমাদের এই হিট ইঞ্জিনটাকে গরম করে দিবে। আবার এই হিট ইঞ্জিনটা যদি গরম হয়ে যায়, তাহলে পরিবেশে সে কিন্তু কিছু পরিমাণ তাপ হারাবে। দ্যাট মিনস তার যেহেতু বডি গরম হয়ে গেছে, তার মানে সে পরিবেশে তার এই তাপটা ছেড়ে দিবে। পরিবেশে যে পরিমাণ তাপটা ছাড়বে আমি ধরলাম সেটা হচ্ছে কিউসি পরিমাণ তাপ সে ছেড়ে দিল, এবং আমি ধরে নিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা টিসি। তাহলে এই যে পরিবেশের তাপমাত্রা বা পরিবেশে ছেড়ে দেওয়া চাপ, মানে চাপ না তাপ, এরা কিন্তু অনেক কম থাকে, এই জন্য এদেরকে আমরা কুল বলতে পারি বা ঠান্ডা বলতে পারি। আবার আমরা যে হিট সোর্স দেখতে পাচ্ছি বা তাপ উৎস দেখতে পাচ্ছি, এখানে তাপমাত্রা অনেক বেশি থাকে, এবং এখান থেকে বেশি পরিমাণ তাপ ইঞ্জিনে ঢোকে, তা আমরা বলতে পারি এটা আসলে হট বস্তু হিসেবে কাজ করে। আর আমরা এখানে আউটপুট হিসেবে যেটা পাবো, দ্যাট মিনস ডব্লিউ। এই ডব্লিউ মানটা কী হবে? যে পরিমাণ তাপ আমি দিয়েছি ইনপুট হিসেবে, দ্যাট মিনস কিউ অফ এইচ আমরা দিয়েছি, এবং যে পরিমাণ হিট আমরা লস করেছি পরিবেশে, দ্যাট মিনস কিউ অফ সি, এটার বিয়োগ ফলে হচ্ছে কি আমাদের এখানে ডব্লিউ। এখন তুমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের যখন ইঞ্জিনটা চলছে তখন কিন্তু এই পিস্টনটা একবার সামনে যাচ্ছে একবার পেছনে যাচ্ছে। তার মানে পিস্টনটা যখন সামনে পেছনে যায়, তার মানে এখানে একটা বল কাজ করে, সেটাকে বলা হয় ফ্রিকশন ফোর্স, দ্যাট মিনস এফএস। তো ফ্রিকশন ফোর্স মানে হচ্ছে কি ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল যখন কাজ করবে, তখন আমি বলতে পারি ঘর্ষণ বলের জন্য কিন্তু এখানে একটা আলাদা কাজ তৈরি হবে, এবং আমি ওই কাজটাকে লিখতে পারি ডব্লিউএস। দ্যাট মিনস এটা হচ্ছে ঘর্ষণ যারা, মানে ঘর্ষণ দ্বারা কৃত কাজ। তো এখন ডব্লিউএস যেটা তৈরি হলো, এই ডব্লিউএস তৈরি হওয়ার জন্য আমি অবশ্যই বলতে পারি এখানে কিছু হিট বা তাপের লস ঘটবে। কী পরিমাণ হবে? ধরো কিউ অফ এস পরিমাণ আমাদের তাপ এখানে লস হলো। যেহেতু একটা বস্তু আরেকটা বস্তুর সাথে ঘর্ষণের মাধ্যমে কাজ করছে, তো এখানে অবশ্যই কিছু পরিমাণ তাপের লস হবে। তো এখন তাপের লস যদি আমাদের এখানে কিউএস পরিমাণে হয়, তাহলে আমরা টোটাল তাপ পেয়েছিলাম কি? আমরা পিস্টনের ভিতরে কিউএইচ পরিমাণ টোটাল তাপ অ্যাপ্লাই করেছি। তাহলে ওই তাপের একটা অংশ হচ্ছে বাইরে চলে যাচ্ছে, দ্যাট মিনস কিউসি। ওই তাপের একটা অংশ হচ্ছে আউটপুট হিসেবে কাজ করছে, দ্যাট মিনস ডব্লিউ। এবং ওই তাপের আরেকটা অংশ কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে এখানে ফ্রিকশন ফোর্সের জন্য, দ্যাট মিনস কিউএস হিসেবে। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে সম্পর্কটা এইভাবে লিখতে পারি যে আমরা এক্সের যে আউটপুট ডাব্লিউটা পাবো, সেটা হচ্ছে আমাদের কত হবে? কিউ অফ এইচ মাইনাস হচ্ছে কিউ অফ সি প্লাস হচ্ছে কিউ অফ এস। তার মানে এই ইকুয়েশনটা আমাদের এভাবে কিন্তু কাজ করতে পারে। দ্যাট মিনস তুমি যখন তাপ ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ নিয়ে কাজ করবে, দ্যাট মিনস ফ্রিকশন নিয়ে কাজ করবে, তখন তোমার এক্সট্রা তিনটে জিনিস চলে আসবে। একটা হচ্ছে ঘর্ষণ বল চলে আসবে, এবং ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ চলে আসবে, এবং ওই কাজের জন্য আমাদের যে পরিমাণ তাপ ক্ষয় হয়েছে, দ্যাট মিনস ওই তাপ শক্তিটাও চলে আসবে। তো সেভাবে তোমরা এখানে ইকুয়েশনটা নিয়ে কাজ করবে। আর এখানে তোমার যদি ঘর্ষণ ফোর্স বা ঘর্ষণ বল ছাড়া অন্য অন্য অনেক ধরনের লস করতো, তাহলে প্রত্যেকটা লসের জন্য আমাদের আলাদা আলাদা তাপশক্তি খরচ হতো। তখন আমি ওই তাপশক্তিগুলোকে জাস্ট এই জায়গাটাতে যোগ করে দিতাম। তো এই হচ্ছে আমাদের একটা বাস্তব অ্যানিমেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিট ইঞ্জিন
তাপ শক্তি ব্যবহার করে সেটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছে। তাহলে মনে রাখো, যে সমস্ত জিনিসগুলো আমরা চোখে দেখি বা যে সমস্ত জিনিসগুলো আমরা ফিল করি সেগুলোই কি যান্ত্রিক শক্তি। যেমন এখানে চাকাটা ঘুরছে এবং এই চাকার ঘূর্ণনটা আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি। বা এটাকে কীভাবে ফিল করি, যদি আমি ইঞ্জিনটাকে কোনো একটা মোটরসাইকেলের সাথে যুক্ত করে দিই, তাহলে মোটরসাইকেলের যে চাকাটা আছে সেটা কিন্তু ঘোরা শুরু করবে। তাহলে এই যে চোখে দেখা বা ফিল করা, এরা সবাই হচ্ছে কি আমাদের যান্ত্রিক কাজ বা মেকানিক্যাল এনার্জি। তো আমি আর লিখলাম না। তো এই হচ্ছে আমাদের একটা হিট ইঞ্জিনের গঠন। তারপরে আমরা দেখব হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা বা ইফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। তো সেজন্য আমরা আবারও একটা হিট ইঞ্জিন দেখতে পাচ্ছি বা তাপ ইঞ্জিন দেখতে পাচ্ছি। এবং দক্ষতা বলতে আসলে কি বোঝায়, যে আমি কি পরিমাণ হিট বা তাপ শক্তি এই হিট ইঞ্জিনে অ্যাপ্লাই করেছি আর এটি কি পরিমাণ কাজ আমাদেরকে দিচ্ছে সেটার অনুপাতকে। দ্যাট মিনস আমি যদি বলি আমাদের এখানে দক্ষতা বলতে আমি বুঝবো যে আমাদের আউটপুট যেটা পাচ্ছি, দ্যাট মিনস ডব্লিউ বা কাজ হচ্ছে কি আউটপুট আছে। আমি একটু বলি, হিট ইঞ্জিনের দক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয় এবং এটার মান হচ্ছে দুইটা জিনিসের অনুপাত। একটা হচ্ছে আমাদের আউটপুট আর একটা হচ্ছে আমাদের ইনপুট। আউটপুট মানে যেটা আমরা পাবো, যেটা নিয়ে আমরা কাজ করতে পারবো সেটা, আর ইনপুট হচ্ছে আমি কী পরিমাণ জিনিস হিট ইঞ্জিনের মধ্যে দিচ্ছি সেটা। এবং আমাদের এখানে দক্ষতাটাকে মাঝে মাঝে পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়, তখন সিম্পলি এটার সাথে 100%কে গুণ করা হয়। তো দেখো আমাদের এখানে হিট ইঞ্জিনের যেই আউটপুটটা সেটা কি, আউটপুট হচ্ছে আমরা যে কাজটা করছি সেটা, দ্যাট মিনস ডব্লিউ হচ্ছে কি আমাদের আউটপুট। আর ইনপুটটা হচ্ছে কি আমরা যে পরিমাণ হিট বা তাপ দিয়েছি, দ্যাট মিনস কিউ অফ এইচ আমরা হিট ইঞ্জিনে দিয়েছি। তো তোমরা ইচ্ছে করলে এটাকে এভাবেও রাখতে পারো অথবা 100 দ্বারা গুণও করতে পারো, যেটা আমাদের পার্সেন্টেজ প্রকাশ নির্দেশ করে। এখন আমি যদি এটাকে একটু মডিফাই করি, দেখো ইটার মানটা কি আসে। তাহলে আমরা ডব্লিউ হিসেবে কী পাই, ডব্লিউ মানে হচ্ছে আমরা কিউ এইচ মাইনাস হচ্ছে কিউ সি পাই, যেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে আমাদের ইনপুটে যে পরিমাণ তাপ পাচ্ছি আর পরিবেশে যে পরিমাণ তাপ চলে যাচ্ছে, তাদের যে পার্থক্যটা সেটাই কি আমাদের কৃতকাজ। তার মানে আমাদের হিট ইঞ্জিনটা এই পরিমাণ কৃতকাজ করে। এবং এটাকে ভাগ করলাম ডিভাইড বাই কিউ এইচ দিয়ে, এবং এটার সাথে আমি ইন্টু 100% করে দিলাম। তারপর এটাকে যদি আমি মডিফাই করি, তাহলে দেখো এটা আসবে 1 মাইনাস কিউ সি ডিভাইড বাই কিউ এইচ। তাহলে এখানে আমরা যে মডিফিকেশনটা পাচ্ছি, এটা কিন্তু আমাদের তাপ ইঞ্জিনের দক্ষতা হিসেবে কাজ করে। দ্যাট মিনস এটার একটা ফর্মুলা হিসেবে কাজ করে। এখন তাপ ইঞ্জিনের দক্ষতার আরেকটা সূত্র আছে, সেটা আমরা কান্নর চক্র পরাপর পড়ব। জাস্ট এখন আমরা এতটুকু পড়ি রাখবো। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ইটার মান কত হতে পারে। যদি আমি বলি ইটার মান 100%, তাহলে কি হবে বলো। ইটার মান তুমি 100%ও বলতে পারো অথবা 1ও বলতে পারো, দুটো কিন্তু সেম জিনিস মিন করে। ইটার মান কখনো 1 হবে, আমি একটু বলি। ইটা যখন আমাদের 1 হবে তখন বুঝতে হবে আমাদের আউটপুট এবং ইনপুট সমান হতে হবে, তখন আমাদের ইটার মানটা 1 হবে। তাহলে দেখো আমাদের এখানে আউটপুট আর ইনপুট যদি সমান হয়, তাহলে উপরে নিচে আমাদের কিন্তু আউটপুট ইনপুট কাটা যায়, তখন 1 থাকে বা 100% থাকে। তাহলে ইটার মান 1 অথবা 100% হওয়ার মেইন রিজনটা হচ্ছে কি, যদি আমাদের আউটপুট এবং ইনপুটের মান সমান থাকে। তো এখন আউটপুট এবং ইনপুট যদি সমান থাকে, এর মানে কি, এর মানে হচ্ছে আমরা যে পরিমাণ হিট বা তাপশক্তি আমাদের ইঞ্জিনের ভিতরে দিচ্ছি, সেই একই পরিমাণ তাপশক্তিকে সে কাজে কনভার্ট করে ফেললো। দ্যাট মিনস এই ইঞ্জিনটা আমাদের 100% তাপশক্তিকে কাজে কনভার্ট করে ফেললো। বাট তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি এটা টোটালি একটা রং কনসেপ্ট। কেননা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি বলে, যে এমন কোনো যন্ত্র আমরা তৈরি করতে পারবো না যেটা কোনো একটা তাপশক্তিকে 100% যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে ফেলবে। দ্যাট মিনস আমরা এখানে কখনোই 100% তাপকে 100% যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবো না, অবশ্যই কিছু না কিছু পরিমাণ লস ঘটবে। তার মানে আমি বলতে পারি এটা যেটা বা তো কর্মদক্ষতা যেটা, এটার মান কখনোই 1-এর সমান হতে পারবে না, অথবা এটার মান যেটা সেটা শতকরাভাবে কখনো 100% হতে পারবে না, অবশ্যই এটা 100%-এর চেয়ে কম হতে হবে, তাই না? তাহলে আমরা এটার একটা রেঞ্জ পাচ্ছি। দ্যাট মিনস এটা কিন্তু গ্রেটার দ্যান 1 এটাও হতে পারবে না। তাহলে এটা শুধুমাত্র কতটুকু হতে পারবে, সেটা হচ্ছে 1-এর চেয়ে মানে 0 না, 1-এর চেয়ে ছোটো হতে পারবে। তো 1-এর চেয়ে বড় হতে পারবে না, 1-এর সমান হতে পারবে না। যদি কথার কথা ধরো আমাদের ইটার মানটা 1 হলো, তখন কি হবে, আমি একটু একটা কেস দেখাই তোমাদেরকে। তো তুমি ধরে নাও যদি আমাদের কর্মদক্ষতাটা 1 হয়, এর মানে কি, এর মানে আমি যে পরিমাণ তাপশক্তি প্রয়োগ করছি তার 100%টা কাজে কনভার্ট হচ্ছে। তো 100% যদি কাজে কনভার্ট হয়, তাহলে আমাদের পরিবেশে কোনো তাপ কি বের হবে, বের হবে না। তার মানে আমাদের এখানে পরিবেশে যে কিউসি এর মানটা আমরা পাবো, এই কিউসি এর মানটা কত আসবে আমি একটু দেখাচ্ছি। আমাদের এখানে কিউসি এর যে মানটা আসবে সেটা আসবে 0 জুল। তার মানে আমাদের পরিবেশে কোনো তাপশক্তি বের হয়ে যাবে না। এখন পরিবেশে যদি তাপশক্তি বের না হয়, তাহলে কি করবে, তাহলে আমাদের টোটাল 100% তাপশক্তিটাই কী করবে, কাজ হিসেবে
কনভার্ট হবে এবং পরিবেশে যেহেতু বা সিঙ্কের মধ্যে যেহেতু তাপ আসছে না, তার মানে আমাদের এই সিঙ্কের কি কোনো দরকার আছে? আমাদের এই সিঙ্কের কিন্তু কোনো দরকার নেই। তার মানে আমরা পরিবেশ ছাড়াই কিন্তু একটা তাপ ইঞ্জিন তখন চালাতে পারবো। বাট বাস্তবে তো এরকম ঘটনা ঘটে না, কেননা বাস্তবে কিন্তু অবশ্যই আমাদের চারপাশে কি পরিবেশ থাকে। তার মানে আমরা যখন তাপ প্রয়োগ করি কোনো একটা ইঞ্জিনে, অবশ্যই সেই তাপের কিছু না কিছু পরিমাণ কিন্তু পরিবেশে আসবেই। যদি পরিবেশে নাই আসতে পারে তাহলে সেটা কিন্তু কোনো সিস্টেম হিসেবে কাজ করবে না। তো এখন সিঙ্ক বা আমাদের এখানে তাপ সংগ্রাহক যদি না থাকে, তাহলে আমরা তাপ ইঞ্জিনের ভিতরে যে ওয়ার্কিং সাবস্টেন্সগুলোকে রেখেছিলাম, দ্যাট মিনস এখানে আমরা যে ফুয়েলগুলোকে বা জ্বালানিগুলোকে রেখেছিলাম, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন বা পানি, এগুলোর কি আর কোনো দরকার হবে? এগুলো কিন্তু আর কোনো দরকার হবে না। দ্যাট মিনস তোমার ইটার মান যখন 1 হবে, তখন বুঝে নিও আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স বা পেট্রোল, ডিজেল বা কেরোসিন বা পানি, এগুলোর কোনো কিছুরই তখন দরকার হবে না। দ্যাট মিনস নো নিড। এবং এগুলোর যেহেতু কোনো কিছুই দরকার হচ্ছে না, তার মানে আমাদের তাপ ইঞ্জিনটা তখন অটোমেটিক চলবে এবং অটোমেটিক সে তার তাপ শক্তির 100% কাজে বা আমাদের কৃতকাজে কনভার্ট করে ফেলবে বা ওয়ার্কে কনভার্ট করে ফেলবে। বাট বাস্তবে এটা কিন্তু সম্ভব না। বাস্তবে আমরা যত ধরনের তাপ ইঞ্জিন বানাই না কেন, প্রত্যেকটা তাপ ইঞ্জিনে কিন্তু আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স থাকে, দ্যাট মিনস কার্যরত পদার্থগুলো থাকে, যেমন বিভিন্ন রকম ফুয়েল থাকতে পারে, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এগুলো থাকতে পারে। তো তুমি যদি একটা ইঞ্জিন কিনে আনো বাজার থেকে এবং তুমি যদি বলো যে আমি ইঞ্জিনের ভিতরে কোনো ফুয়েল রাখবো না বা জ্বালানি রাখবো না, ইঞ্জিনটা নিজেই তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করবে, তাহলে আসলে এটা সম্ভব না। কেননা এটা তখনই সম্ভব, সেটা হচ্ছে যখন আমাদের সিঙ্ক থাকবে না। বাট অবশ্যই আমাদের পরিবেশে কি থাকে? পরিবেশটা আমাদের সিঙ্ক হিসেবে কাজ করে। তাই আমি বলতে পারি ইটার মান আর যাই হোক, এটা কখনোই 1-এর সমান হবে না। ইটার মান সবসময় 1-এর চেয়ে ছোটো হবে, বা বলা যায় ইটার মান সবসময় 100%-এর চেয়ে ছোটো হবে। তো এই হচ্ছে আমাদের ইটার কাহিনী, যেটা দ্বারা আমরা তাপ ইঞ্জিনের দক্ষতাকে বের করে থাকি। এখন দেখো, আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট কেস দেখাই। সেটা হচ্ছে, যদি তুমি ধরে নাও তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ, দ্যাট মিনস QH, এবং যে পরিমাণ তাপ তুমি পরিবেশে ছাড়ছো, যেটা হচ্ছে QC, লস হিসেবে যাচ্ছে পরিবেশে, এদের মান এখন সমান হয়ে গেল, তখন কি ঘটবে? তাহলে আমরা ইটার এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি, যদি এই ঘটনাটা ঘটে, আমরা বলতে পারি ইটার মান কি হবে? ইটা ইজিক্যালটা ছিল 1 - QC ডিভাইড বাই QH। যেহেতু QC এবং QH দুইটারই মান সমান, তার মানে এখানে 1 - 1 ইন্টু 100% হবে। তাহলে আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কর্মদক্ষতার মান কি হবে? 0% হবে। তাহলে তুমি যদি কোনো একটা তাপ ইঞ্জিনে কিছু পরিমাণ তাপ প্রয়োগ করো, ওই সবগুলো তাপই যদি আমাদের পরিবেশে চলে আসে, তখন আমি বুঝতে পারবো আমাদের এখানে তাপ ইঞ্জিনের মধ্যে কোনো প্রকার কোনো কাজ হয়নি। যদি কাজ না হয়, তাহলে আমাদের ডব্লিউ মান কী হবে? 0 হবে। তাহলে এটা কোন কন্ডিশন? যখন আমাদের QH এর মান QC এর মানের সমান হয়, সেই কন্ডিশন। তো আমরা এই কন্ডিশনের জন্য কৃতকাজের মান 0 পাবো। তো এরকম কোনো হিট ইঞ্জিন আসলে তৈরি করা হয় না যেটার মধ্যে কোনো কাজ ঘটে না। অবশ্যই বিশ্বের প্রত্যেকটা হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন এমনভাবে তৈরি করা হয় যাতে সেটা আউটপুট হিসেবে কিছু পরিমাণ ডব্লিউ বা কাজ দিতে পারে। বাট সেটা কখনোই কিন্তু 100%-এর সমান হয় না। তাহলে আমাদের আউটপুটটা কখনোই 100% হবে না। আমাদের আউটপুটটা সবসময় ইনপুট যেই তাপটা আমরা দিয়েছি, সেই তাপের কিছু অংশ পরিমাণে হবে। তারপরে আমরা দেখব যে আমাদের তাপ ইঞ্জিন দেখতে পাচ্ছি, এটার কিছু প্রকারভেদ আছে। তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে দুইটা প্রকারভেদ। একটা হচ্ছে আমাদের ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসশন ইঞ্জিন। তো দেখো, আমাদের তাপ ইঞ্জিন কিন্তু দুই ধরনের। তো একটাকে বলা হয় অভ্যন্তরীণ দাহ্য ইঞ্জিন। বিষয়টা কীরকম? আমরা অভ্যন্তরীণ দাহ্য ইঞ্জিনটা এমনভাবে বানাবো যাতে আমাদের টোটাল ইঞ্জিনের মধ্যে থাকা ফুয়েল বা জ্বালানি, এটা যেন ইঞ্জিনের ভেতরে থাকে। তার মানে ইঞ্জিনের ভেতরেই সেই জ্বালানিটা থাকবে। ওই জ্বালানিটা আমাদের তাপশক্তিকে কাজে কনভার্ট করবে বা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করবে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন দেওয়া, এবং এখানে আমরা কি করেছি? একটা শক্ত সিলিন্ডার ইউজ করেছি, এবং আমরা এই সিলিন্ডারের ভেতরে জ্বালানি রেখেছি। দ্যাট মিনস এই জায়গাটাতে আমরা কিছু পরিমাণ পেট্রোল বা ডিজেল বা কিছু পরিমাণ ফুয়েল রেখেছি বা জ্বালানি রেখেছি। তো যখন আমরা এই জ্বালানির মধ্যে কি করব? বাইরে থেকে একটা স্পার্কিং করব বা আগুন ধরিয়ে দিব, তখন এই জ্বালানিটা জ্বলতে থাকবে। দ্যাট মিনস তোমরা জানো পেট্রোল বা ডিজেল খুবই ভয়াবহ লেভেলে জ্বলতে থাকে। তো ওই সমস্ত তেল বা ফুয়েল বা জ্বালানি জ্বলার পর আমাদের এখানে তাপশক্তিটা টোটালি কনভার্ট হয়ে যাবে যান্ত্রিক শক্তিতে, এবং এই যান্ত্রিক শক্তিটার জন্য আমাদের এখানে যে পিস্টনটা আছে, সেটা একবার নিচে ওঠা শুরু করবে, সেটা একবার উপরে ওঠা শুরু করবে। তাহলে এই প্রসেসে আমরা একটা চাকাকে সুন্দরভাবে ঘোরাতে পারবো। তো চাকাটা যেহেতু সুন্দরভাবে ঘুরছে, তার মানে এখানে আমাদের তাপশক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আর এটা করার জন্য আমরা যে ইঞ্জিনটা ইউজ করেছি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ দাহ্য ইঞ্জিন। তাহলে খুব সহজ কথা হচ্ছে, অভ্যন্তরীণ দাহ্য ইঞ্জিনের মধ্যে একটা নির্দিষ্ট পাত্রের ভেতরে আমরা টোটাল বার্নিং প্রসেসটা ঘটাই। বার্নিং মানে হচ্ছে কি, কোনো একটা জ্বালানিকে পুড়িয়ে ফেলি, এবং যে শক্তিটা তৈরি হয় ওই শক্তিটা সরাসরি ওই পিস্টনের মধ্যে কাজ করে।
এখন আমি যদি বাহ্যিক দাহ্য ইঞ্জিনের কথা বলি তাহলে খেয়াল করে দেখো, এই বাহ্যিক দাহ্য ইঞ্জিন বা এক্সটার্নাল কম্বাসশন ইঞ্জিনের মধ্যে এরকম জ্বালানির যে দহন বা জ্বালানিটাকে যে পোড়ানো হয় সেটা কিন্তু ইঞ্জিনের ভেতরে হয় না, সেটাকে ইঞ্জিনের বাইরে পোড়ানো হয়। যেমন আমি যদি তোমাকে একটা সুন্দর ছবি দেখাই, এটা হচ্ছে একটা ভাসপীয় ট্রেন। তুমি দেখতে পাচ্ছ আমাদের এই ট্রেনের ভেতরে এই জায়গাটাতে কি করছি, আমরা আগুন জ্বালিয়েছি। তাহলে এই জায়গাটাতে আগুন জ্বালানো মানে কি, এখানে অবশ্যই অনেকগুলো ফুয়েল আছে। ফুয়েল মানে হচ্ছে কয়লা থাকতে পারে বা হচ্ছে কোনো একটা তেল থাকতে পারে। তো কয়লার মাধ্যমে যখন আমরা আগুনটা জ্বালালাম, এই আগুনটা করলো কি, আমাদের উপরে থাকা এই পানিটাকে গরম করে দিল। দেখো আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে পানির একটা পাত্র আছে। তো এই পানির পাত্রের মধ্যে থাকা পানিটাকে যখন সে গরম করবে, তখন এই পানি থেকে কি তৈরি হবে, অবশ্যই ভাস্প বা স্টিম তৈরি হবে। তার মানে ভাস্প বা স্টিম পরবর্তীতে কোথায় যাবে, এই যে এখানে আমরা একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বাহ্যিক দাহ্য ইঞ্জিন, এই ইঞ্জিনের কাছে আমাদের পানির ভাস্পটা চলে যাবে। তো পানির বাষ্প যখন এই ইঞ্জিনে ঢুকবে তখন সে আগের মতো করেই এই ইঞ্জিনের পিস্টনগুলোকে ধাক্কা মারা শুরু করবে। দ্যাট মিনস আমাদের এখানে লেফট সাইড এবং রাইট সাইডে বারবার ধাক্কা মারবে। ওই ধাক্কার ফলে আমাদের এখানে যে হুইল যে আছে চাকা, এটা ঘোরা শুরু করবে। তাই আমি এখানে দেখতে পেলাম যে আমাদের বাহ্যিক দাহ্য ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যে ফুয়েলগুলোকে রাখি বা বলা যায় আমরা যে জ্বালানিগুলোকে রাখি, এগুলো কখনোই কিন্তু ইঞ্জিনের ভিতরে দহন হয় না। দ্যাট মিনস তুমি এখানে ছোট্ট একটা ইঞ্জিন দেখতে পাচ্ছ পিস্টনযুক্ত, এই ইঞ্জিনের ভিতরে কিন্তু কখনো আমাদের ফুয়েলটা দহন হয় না বা জ্বলে না। অবশ্যই সেটা বাইরে কোনো একটা জায়গায় জ্বলে। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমাদের আগুনটা জ্বলছে বা দহন হচ্ছে। তাহলে বাহ্যিক দাহ্য ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যেখানে ফুয়েলের যে বার্নিংটা সেটা ঘটে হচ্ছে আমাদের একদম বাইরের দিকে, দ্যাট মিনস ইঞ্জিনের বাইরে। এবং ইঞ্জিনের বাইরে এই ফুয়েলের বার্নিংটা ঘটার পর বা বলা যায় আমাদের জ্বালানি তেলের পোড়ানোটা ঘটার পর যে কাজ তৈরি হয়, সেই কাজটাকে আমরা পিস্টনের কাছে নিয়ে আসি। দ্যাট মিনস এখানে ভাস্প তৈরি হচ্ছে, ভাস্পের কী থাকে, একটা স্পিড থাকে বা গতি থাকে। তো ভাস্প করে কি, ওই গতি দিয়ে আমাদের এই পিস্টনটাকে বা হচ্ছে ইঞ্জিনটাকে চালানো শুরু করে। তো এই হচ্ছে আমাদের বাহ্যিক দাহ্য ইঞ্জিন, আর এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ দাহ্য ইঞ্জিন। এখন মজার কথা হচ্ছে আমাদের বর্তমান বিশ্বে প্রায় প্রত্যেকটা গাড়ি ঘোড়াতে এরকম আইসিইকে ইউজ করা হয়। দ্যাট মিনস ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনকে ইউজ করা হয়, কেননা এটা যেহেতু সিলিন্ডারের ভিতরে বা নির্দিষ্ট পাত্রের ভিতরে বার্নিং হচ্ছে, তার মানে অ্যাক্সিডেন্টের কোনো ঘটনা ঘটে না এবং আমরা খুব ভালো এফিসিয়েন্সি পাই এ ধরনের ইঞ্জিন থেকে। বাট বাহ্যিক দাহ্য ইঞ্জিন তুমি যদি দেখো, কয়েক বছর আগেও কিন্তু এগুলো ইউজ করা হতো। দ্যাট মিনস তোমরা বিভিন্ন রকম মুভিতে দেখে থাকবে যে ভাস্পীয় ট্রেন চলছে। তো ভাস্পীয় ট্রেনগুলো কিন্তু আমাদের এরকম ভাস্পীয় না বাহ্যিক দাহ্য ইঞ্জিন হিসেবে কাজ করে, যেখানে আমাদের ইঞ্জিনের বাইরে কোনো একটা জায়গায় ফুয়েল বা জ্বালানিটা দহন হয় বা পোড়ানো হয় এবং ওখান থেকে যে শক্তিটা সেটা পরবর্তীতে পিস্টনে টেনে নিয়ে আসা হয়।